নমস্কার। আমার অনেক ছাত্রছাত্রী এবং অনেকেই বলছেন যে অন্নপূর্ণা যোজনার যে ফর্মটা এসেছে সেই ফর্মটা ফিল আপ করার জন্য একটু গাইড করে দিলে ভালো হয়। যাই হোক, আপনাদের সকলের সাহায্যার্থে আমি একটু ডিটেলস বলে দিচ্ছি। একটা কথা মনে রাখবেন যে ফর্মের সংখ্যা মানে পাতার সংখ্যা 13টা, মানে ভয়ের কিছু নেই। যত ডিটেলস ইনফরমেশন আপনি দেবেন, একটা জিনিস শোনা যাচ্ছে যে আরও পরবর্তীকালে অনেক সুবিধা সরকারের তরফ থেকে আসছে। যত ডিটেলস ইনফরমেশন দেবেন তত পরবর্তীকালে আরও বিভিন্ন ধরনের স্কিম সরকার আনার চেষ্টা করছে। সেক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে সুবিধা হবে, সেই জন্য ইনফরমেশনগুলো নেওয়া হচ্ছে। এটা খুব একটা সাধারণ বিষয়, এটা অনেকে জটিল করার চেষ্টা করছে। দেখুন, খারাপ ভাবলেই খারাপ। যখন 3,000 টাকা সরকার আপনাকে দিচ্ছে, তাহলে সরকার সব দিকটা ভেবে চিনতে নেবে না? 3,000 টাকা কি কম? একটা 3,000 টাকা একটা পার্ট টাইম করতে গেলে 1,500 টাকা, 1,000 টাকা করে, 2,000 টাকা করে দেয়। আপনি 3,000 টাকা বাড়িতে বসে পাবেন। সেই জন্য একটুখানি তো ইনফরমেশন তো সরকার চাইবেই বা দিতে তো হবেই। এখন প্রথমেই আছে পরিবারের প্রধানের নাম। তাহলে পুরো নাম লিখবেন, আধার কার্ডে যেমন নাম আছে সেরকম। জন্ম তারিখ দিলেন। তারপরে পরিবারের প্রধানের লিঙ্গ, মানে তিনি পুরুষ না স্ত্রী বা মহিলা ইত্যাদি। প্রধানের আধার নাম্বার দিলেন। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, অর্থাৎ ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা দিলেন, আইডি নাম্বার। পরিবারের সদস্য সংখ্যা কত দিলেন। ঠিকানা একবার স্থায়ী ঠিকানা দেবেন, যেখানকার আপনি বাসিন্দা। ধরুন আপনি ভাড়া আছেন কোথাও বাইরে, কিন্তু আপনার যেখানে স্থায়ী ঠিকানা, যেখানে আপনার নিজস্ব বাড়ি, সেই ঠিকানা কিন্তু দিতে হবে। যোগাযোগের নাম্বার দেবেন, একটা কি দুটো দেবেন, যেটা আধারের সঙ্গে লিঙ্ক আছে। তারপরে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার ইত্যাদি ইত্যাদি দিলেন। যেখানে যেখানে যেটা অ্যাপ্লিকেবল হ্যাঁ 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 আছে, ওগুলো মেনশন করে দেবেন, টিক দিয়ে দেবেন। এইটা হচ্ছে প্রথম পেজে। তাহলে প্রথম পেজে একটু সংক্ষেপে বলে দিই। প্রথম পেজে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, নাম, পিতার নাম, স্বামীর নাম, সম্পূর্ণ ঠিকানা, গ্রাম, পোস্ট, থানা, জেলা, মোবাইল নাম্বার, আধার নাম্বার, জন্ম তারিখ, পরিবারের প্রধানের নাম ও বিবরণ। প্রথম পাতা গেল। এবার আসি দ্বিতীয় পাতায়। এই যে প্রধানের সঙ্গে সম্পর্ক, দ্বিতীয় পাতা অনেকটা কভার করছে এইগুলো। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, সদস্য নম্বর 3, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অর্থাৎ পরিবারের যতজন সদস্য তাদের নাম হবে, তাদের জন্ম তারিখ, তাদের লিঙ্গ দিতে হবে, পুরুষ না মহিলা ইত্যাদি ইত্যাদি, আধার নাম্বার দিতে হবে, এগুলোতে সব দিতে হবে। তারপর আসছে 10 নম্বরে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্ত বয়স্ক সদস্যদের অ্যাকাউন্ট ব্যাংক নাম্বার, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, সবার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। আমার কোনো অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি তার মানে এই নয় যে আমার তথ্য সব পেয়ে গেল। যতক্ষণ আমি প্যান নাম্বার দেবো ততক্ষণ দিচ্ছি। দেখুন, সরকার একটা টাকা 3,000 টাকা করে দিচ্ছে, মানে পরিবারে যদি আপনার 4 জন সদস্য থাকে বা 3 জন সদস্য থাকে, 3 তিরিকে 9,000 টাকা, বা 4 জন থাকলে 4 তিনে 12,000 টাকা। সরকার তো জিনিসটা ভেবে দেখে নেবে, কারণ যেন প্রিভিয়াস সরকারের সময় যেটা দেখা যাচ্ছে, বিভিন্ন যারা অযোগ্য, যেমন পুরুষও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, এইগুলো যাতে না হয়, বেনজল যাতে না ঢোকে, সেই জন্য এগুলো দেখা হচ্ছে। পরবর্তীকালে কি দেখা যাচ্ছে, দ্বিতীয় পাতায় তাহলে সংক্ষেপে বলে দিই। পরিবারের সদস্যদের সম্পর্কের বিবরণ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম ও শাখার নাম ইত্যাদি দিতে হবে। আচ্ছা, পরের পৃষ্ঠায় চলে আসি। পরের পৃষ্ঠায় এপিক নাম্বার দিতে হচ্ছে। এপিক নাম্বার, সদস্য 1 তার এপিক নাম্বার, 2, 3, 4, 5 সবার সদস্যদের নাম্বার এপিক নাম্বার দিতে হচ্ছে, এবং বিধানসভা কোন বিধানসভা অংশের মধ্যে পড়ছে সেগুলো মেনশন করতে হবে। বিভাগ, আপনি রিজার্ভ, আনরিজার্ভ, ইকোনমিক্যালি উইকার সেকশন, ইডাব্লিউএস হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন পড়ছেন কি না, এসসি, এসটি, ওবিসি, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী ইত্যাদি পড়ছেন কি না, এগুলো জেনে নিতে হবে। তারপরে রেশন কার্ড, খাদ্য ভর্তুকি, অর্থাৎ কোনো রকম আপনি রেশন কার্ড থেকে কোনো তথ্য বা খাবার বা সামগ্রী পাচ্ছেন কি না। আপনার ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ না, যদি হ্যাঁ তবে কার্ডের ধরন, কী ধরনের রেশন কার্ড আছে, পরিবারের
রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা, হ্যাঁ না দেবেন। সত্য কথা বলতে কোনো অসুবিধা নেই, আপনি তো কোটি কোটি টাকার মালিক নন, আপনার তো 2 নম্বরই টাকা নেই যে খাটের নিচে বা আলমারির মধ্যে টাকা আছে। সুতরাং সত্য কথা আপনি দেবেন, মানে খুব সহজ সরলভাবে আপনিও টাকা পয়সা পাবেন, চিন্তার কোনো বিষয় নয়। চতুর্থ পাতায় কী দিলাম, তৃতীয় পাতায় কী দিল, এপিক নাম্বার দিচ্ছেন, জাতি, শ্রেণী নাম্বার, কাস্ট, রেশন কার্ডের, জমির মালিকানার বিবরণ, আচ্ছা মাসিক আয়ের পরিমাণ। হ্যাঁ এইটা একটা দিতে হবে যে আপনার মাসিক আয় কত। ধরুন যে 20 লক্ষ টাকা ইনকাম করে, 10 লক্ষ টাকা ইনকাম করে, সে তো আর 3,000 টাকা পাওয়ার যোগ্য নয়, কারণ তাকে ইনকাম ট্যাক্স দিতে হয়। সেইটা একটু মাথায় রাখতে হবে। সরকার চাইছে একবার জেনুইন ব্যক্তিরা যেন পায়, যাদের প্রকৃত দরকার, যাদের সত্যিকারের নিড আছে, সেই সমস্ত ব্যক্তি যেন পায়। এটা হচ্ছে সরকারের মেন উদ্দেশ্য। এটা একটু মাথায় রাখতে হবে, আমাদেরকেও সরকারের সঙ্গে সহযোগিতা করতে হবে। পরবর্তী আছে পরিবারের সকল সদস্য মোট জমির পরিমাণ কতটা জমি আছে সেটা ইনফরমেশন দিতে হবে। যানবাহন, আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটরচালিত কার আছে, 4 চাকা আছে, ইত্যাদি ইত্যাদি আছে কি না একটু জানাতে হবে। এগুলো হচ্ছে আপনার পরিবারের তথ্য। তার মানে এই নয় যে আপনার তথ্য, আপনার যখন এই সমস্ত নেই মানে আপনি নিশ্চিত পাবেন। এটা নিয়ে নিশ্চিত আমি করতে চাইছি, বিভিন্ন সোর্স থেকে আমি যেটা জানি যে আপনার আছে কি না সেটা দেখা হচ্ছে, পরিবারের অন্য সদস্যের আছে কি না সেটা দেখা হচ্ছে না। ওটা দেখা হলেও আপনার নেই সেটাই দেখা হবে। কোনো স্বাস্থ্য বিমা আছে কি না, অনেকে তো অনেক কিছু গোপন করে দেয়, সেই জন্যে এত ইনফরমেশন নেওয়া হচ্ছে যাতে জালিয়াতিটা না হয়। দেখুন আপনার বা আমাদের সবার ট্যাক্সের টাকা, আমরা সবাই চাইবো যে ট্যাক্সের টাকা জনহিত কাজে যেন সকলে পায়। কোনো রকমভাবে যারা জেনুইন পার্সন, একবারে প্রকৃত প্রাপক যেন পান। এমন নয় যে যারা প্রকৃত প্রাপক নয়, যার প্রচুর টাকা পয়সা আছে সে পেয়ে যাচ্ছে। এটা যেন প্রিভিয়াস সরকারের মতো যেন না হয়, সেই জন্য একটু জটিলতা মনে হচ্ছে যে ফর্মের ব্যাপারে, কিন্তু খুব একটা জটিল নয়, সরগড় হয়ে যাবে। 3 মাস সময় পাবেন ভর্তি করতে, ফর্ম ভর্তি করতে 3 মাস সময়, 3 মাসের মধ্যে এই সমস্ত ভেরিফিকেশন হবে। অর্থাৎ কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, হ্যাঁ বা না, পরিবারের সদস্যদের প্যান কার্ড। এইটা দেখাচ্ছে যে আপনি কোনো জেনুইন বা জেন্টলম্যান কিনা, যে ট্যাক্স দেন কিনা। ট্যাক্স অনেকে তো লুকায়, ইনকাম থাকা সত্ত্বেও ট্যাক্স লুকিয়ে রাখে, দেয় না, সেটাই দেখছে যে আপনি যদি ট্যাক্স দেন, এক্ষেত্রে আপনি মানে আপনার পরিবারের সদস্য। যিনি ট্যাক্স দেন তিনি নিশ্চয়ই 3,000 টাকার আপনার লক্ষ্মীর এই অন্নপূর্ণা ভাণ্ডার নেবেন না। আচ্ছা, তাহলে এই পাতায় কী গেল, আপনার পেশার বিবরণ, আচ্ছা মোট জমির পরিমাণ, যানবাহনের মালিকানা, স্বাস্থ্য বিমা সংক্রান্ত, পেনশন প্রাপকের বিভাগ, রেশন কার্ড সম্পর্কিত তথ্য গেল। পরবর্তীতে চলে আসছি কর্মসংস্থানের ধরন, কী ধরনের কাজ করেন, সরকারি বেসরকারি ইত্যাদি। পেশার বিবরণ, এটাই ডিটেলস দেওয়া আছে, কী কাজ করেন, সরকারি কাজ, বেসরকারি কাজ, আধা সরকারি কাজ, বা বিজনেস করেন, কী কাজ করেন ইত্যাদি ইত্যাদি। পেশার বিবরণ, সরকারি বা বেসরকারি, সংগঠিত অসংগঠিত, বা পরিযায়ী শ্রমিক কিনা, এগুলো ইনফরমেশন এখানে দিতে হবে। পরবর্তী পেজে যাই, ওইটাও দিচ্ছে বেকার সদস্য সংখ্যা কী সদস্য 4, অর্থাৎ প্রত্যেক সদস্য কী কাজে যুক্ত, এগুলো মেনশন করে দিতে হবে। যদি সদস্যদের সংখ্যা 5 ধরি আপনার পরিবারে, সেক্ষেত্রে কোন সদস্য কী কাজ করেন এটা মেনশন করতে হবে। হ্যাঁ আপনারা বলতেই পারেন যে এই ধরনের ইনফরমেশন আমার দেওয়া দরকার কি, সমস্যাটা তো বা ইনফরমেশন শুধু আমার একার নেবে, এত কিছু ইনফরমেশন নেওয়া দরকার কি। দেখুন সরকার কোনো কিছু চিন্তা ভাবনা করে একটা গাইডলাইন নিশ্চয়ই তৈরি করেছে। আমি প্রথমেই বলেছি যে এইটা নিশ্চয়ই পরবর্তীকালে আরও নতুন নতুন স্কিম যদি দেওয়া যায় সেই জন্য এইগুলো করা। সুতরাং দুশ্চিন্তার কিছু নেই, তথ্য আপনি দিলে পরে সেটা সরকারের কাছেই থাকবে, সরকার কখনো লিক আউট করবে না। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। এই যে শিক্ষিত অশিক্ষিত দুরকম নেওয়া হচ্ছে কেন, এটা জেনারেল কনসেপ্ট থেকে বলে দিচ্ছি। আপনার পরিবারের শিক্ষিত সদস্য সংখ্যা যদি
বেশি থাকে খুব ভালো, যদি অশিক্ষিত সংখ্যা বেশি থাকে তখন সরকার ভাববে কেন এই পরিবারটা শিক্ষিত হয়নি কেন, তাহলে তাকে শিক্ষিত করার জন্য অন্যান্য স্কিম তাকে দেওয়ার চেষ্টা করবে, বিভিন্ন ধরনের স্কলারশিপ দেওয়ার চেষ্টা করবে। এই সমস্ত অ্যাঙ্গেল থেকে ভেবে কিন্তু সরকার এই তথ্যগুলো নিচ্ছে, এগুলো মাথায় রাখবেন। তাহলে পরের পৃষ্ঠায় কি দেখলাম আমরা? শিক্ষাগত যোগ্যতা, পরিবারের সদস্যদের শিক্ষিত, কারা কারা শিক্ষিত কারা কারা অশিক্ষিত ইত্যাদি তথ্য, শিক্ষাগত বিবরণ ইত্যাদি ইত্যাদি সেকশন আমরা দেখলাম। আচ্ছা, তারপর দেখি কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ বিষয়ক, পৌর, স্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থা, প্রাক্তন, বর্তমান ধারক, অর্থাৎ আপনার পরিবারে কোনো সদস্য কি এই রকম কোনো সাংবিধানিক পদ দখল করে আছে, বা আপনি তার সঙ্গে সংযুক্ত, বা আপনার সঙ্গে রিলেশন আছে ইত্যাদি ইত্যাদি জানতে চাইছি। কেননা তারা অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে কিছু ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতে পারে, এই সমস্ত বিষয়গুলো ভেবে এগুলো করা হয়েছে। তো দুশ্চিন্তার কিছু নেই, নিশ্চিত জেনুইন পাবেন। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, পেনশনভোগীরাও ইনফরমেশন দিতে হবে এগুলো। যিনি পেনশন পাচ্ছেন 40,000 টাকা, তিনি নিশ্চয়ই 3,000 টাকার জন্য অ্যাপ্লাই করবেন না। সরকার চাচ্ছে যে আমাকে তথ্যটা দিলে পরে আমিও ক্লিয়ারলি তাকে দিতে আমাদের সুবিধা হবে। পরিবারে মোট বার্ষিক আয় কত টাকা, এটা সরকারের একটা পলিসি যে সদস্যদের কত টোটাল অ্যামাউন্ট এটা দেখছে, মানে এই নয় যে আপনার আয় দেখছে। আপনার যখন আপনি অ্যাপ্লাই করছেন মানে আপনি তো জিরো, সেক্ষেত্রে এটা দেখছে, এটা দেখার সঙ্গে আপনার দেখার কোনো রিলেশন নেই। আপনি যদি এলিজিবল হন নিশ্চয়ই আপনি পাবেন, এই দিক দিয়ে নিশ্চিন্ত থাকুন। সিএএ আবেদনের বর্তমান অবস্থা কত, যদি আপনি সিএতে অ্যাপ্লাই করেছেন তাহলে অবস্থার বর্তমান সিচুয়েশন কীরকম। আচ্ছা, এই পাতায় কী কী ইনফরমেশন দিতে হচ্ছে? এমপি, এমএলএ, মন্ত্রীদের সাথে সম্পর্ক, আচ্ছা পেনশন প্রকল্পের নাম, বিবরণ, বার্ষিক আয়ের বিবরণ, সিএর আবেদন, আচ্ছা আবেদনের নম্বর ও তারিখ ইত্যাদি ইত্যাদি দিতে হচ্ছে। আচ্ছা, পরের পৃষ্ঠায় চলে যাই। এই আগেরগুলো দেখা হলো। কিষাণ কার্ড, বিভিন্ন ধরনের কিষাণ ক্রেডিট কার্ড বা কিষাণ কার্ড এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড এই সমস্ত ইনফরমেশন আপনার কাছ থেকে কালেক্ট করা হয়। তার মানে এইগুলো যদি একই ব্যক্তি সরকারের একাধিক স্কিম পাচ্ছে কিনা এটা হচ্ছে দেখার উদ্দেশ্য। একই ব্যক্তি বিভিন্ন ধরনের স্কিম পাচ্ছে কিনা, সরকার চাইছে যে আমার সমস্ত স্কিম যাদের যাদের জেনুইন দরকার তারা যেন পাক। একই সদস্য 3-4টে করে পাবে, অন্য সদস্য পাবে না, এই জিনিসটা তো ঠিক নয়। সেই জন্য সবাই মিলে যেন পায়। যারা সত্যিকারে এই সমস্ত স্কিমগুলো পাচ্ছে তাদের নিশ্চয়ই 3,000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডার সরকার এন্টারটেন করবে না, সেই জন্য এই ইনফরমেশনগুলো দিতে হচ্ছে। এইগুলোতে যদি 3,000 টাকার বেশি ইনকাম থাকে তাহলে নিশ্চয়ই 3,000 টাকা আপনাকে দেবে না, যদি কম থাকে তখন কিন্তু সরকার ভাববে দেওয়ার ব্যাপারে। এই ইনফরমেশনগুলো দিতে হচ্ছে। তারপরে চলে যায় পরবর্তী পেজে। আচ্ছা, এর আগের পেজে কী কী দেখলাম? তাহলে কিষাণ কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড বা এসআই ডিটেলস ইনফরমেশন দিতে হবে ইত্যাদি দিতে হবে। আচ্ছা, সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আপনার সন্তান যে পড়াশোনা করছে কোন স্কুলে, সরকারি স্কুলে, বেসরকারি স্কুলে, আধা সরকারি স্কুলে বা হোমে, তো তার পেছনে যে খরচ হচ্ছে আপনার, সেই খরচটা কতটা আপনি চালাতে পারছেন কি পারছেন না, সেগুলো জানা হয়তো সরকারের উদ্দেশ্য। সেক্ষেত্রে হয়তো সরকার ছেলে মেয়েদের জন্য আলাদা স্কিম হয়তো দিতে পারে, এই উদ্দেশ্যে এটা নিয়েছে। আমাদের পজিটিভটাই ভাবতে হবে, কেননা সরকার 3,000 টাকা দেবে, সব কিছু ভেবে দেখে নিশ্চয়ই গুড ডিসিশন নিশ্চয়ই নেবে। সরকারের পলিসি অনেক কিছু দিক ভেবে নিতে হয়, কোনো একটা জিনিস ভেবে আমরা তাড়াহুড়ো করে কোনো সরকার সিদ্ধান্ত নিতে পারে না। এগুলো আমাদের সরকারের সঙ্গে আমাদের সহযোগিতা করতে হবে, কোঅর্ডিনেট করতে হবে, কোঅপারেশন করতে হবে। আচ্ছা, শিশুদের টিকাকরণ ইত্যাদি ইত্যাদি হয়েছে কি না,
অর্থাৎ কোনো শিশু বাদ গেছে কিনা, টিকাকরণ হয়েছে কিনা, এই জিনিসগুলো দিতে হচ্ছে। কেন না, বললাম না, একই সঙ্গে অনেক তথ্য নিয়ে নিচ্ছে। এর কারণ পরবর্তীকালে বিভিন্ন স্কিম, এই টিকাকরণ স্কিম বা ধরুন বাচ্চাদের শিশুদের জন্য অন্য স্কিম, তাদের পড়াশোনার জন্য অন্য স্কিম হয়তো সরকার আনতেও পারে। সেই জন্য একই ফর্মে সব তথ্য নিয়ে নেওয়া হচ্ছে। তাহলে এই ফর্মে পেলাম কি, সন্তানদের শিক্ষাগত বিবরণ, স্কুলের ধরন, সরকারি না বেসরকারি ইত্যাদি প্রতিটি সন্তানের তথ্য আলাদাভাবে দিতে হবে। যদি আপনার একাধিক সন্তান থাকে তাহলে আলাদাভাবে তথ্য দিতে হবে। আচ্ছা, টিকাকরণ প্রকল্প কি কি আপনি গ্রহণ করেছেন, কি কি গ্রহণ করেননি ইত্যাদি ইত্যাদি থাকলে পরে সরকারের পলিসি নিতে সুবিধা হবে, যে ছেলেমেয়েদের বাচ্চাদের টিকাকরণ প্রয়োগ দরকার আছে কি নেই ইত্যাদি ইত্যাদি, এই সব তথ্যের জন্য নেওয়া হয়েছে। পরবর্তী এটা দেখানো হয়েছে পরবর্তী সরকারি প্রকল্পের সুবিধার বিবরণ। ডিবিটির অবস্থা, ডিবিটি ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার। আপনার যদি কোনো অন্য স্কিমে টাকা পয়সা থাকে, ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারে আপনি টাকা পেয়েছেন কি না সেই ইনফরমেশনটা দিতে হবে। সরকার তো একটা স্কিম অন্নপূর্ণা ভাণ্ডার চলছে না বা চালাচ্ছে না, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অনেক স্কিম চালাচ্ছে, বিভিন্ন ধরনের সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম রয়েছে। তাহলে সরকার চাইছে যে একই ব্যক্তি একাধিক স্কিমে বেনিফিট যেন না পায়, বিভিন্ন ব্যক্তি, যে ব্যক্তির বিভিন্ন প্রয়োজন আছে সেই ব্যক্তি যেন এই সুবিধাগুলো পায়। তাহলে ডিবিটি স্কিমে কোনো টাকা পয়সা দিচ্ছেন কি না এই সমস্ত তথ্য দিতে হচ্ছে, এই ডিটেলসটা দিতে হলো। আচ্ছা, শেষে আমরা দেখতে গেলাম যে এই শেষের পেজটা সাধারণত সরকারিভাবে যারা অ্যাকসেপ্ট করবে আপনার ফর্মটা তারাই কিন্তু সই সাবুত করবে ইত্যাদি ইত্যাদি জেনেছি। শেষে আপনার নিজস্ব একটা সই করতে হবে। সুতরাং ফর্মটা খুব একটা জটিল নয়, হয়তো অনেকগুলো অ্যাঙ্গেল থেকে অনেকগুলো ফ্যাসেটস রয়েছে, মানে বিভিন্ন বিষয়ের মধ্যে আরও যে সাবক্লজগুলো রয়েছে এগুলো বিশদভাবে ফর্মে ছাপানো হয়েছে বলে আপনাদের মনে হচ্ছে জটিল, অনেকে জটিলভাবে ব্যাখ্যাও করছে, কিন্তু না, এইটা তথ্য নিচ্ছে আপনাদের। আবার বলছি, আরও অন্যান্য স্কিম ছেলেদের মেয়েদের জন্য বা বাচ্চাদের জন্য বা পরিবারের জন্য কোনো হেলথ স্কিম বা আরও বিভিন্ন ধরনের স্কিম হয়তো সরকার ভাবছে, সেক্ষেত্রে তাদের সুবিধা হবে, এই জন্য তথ্য নিয়েছে। সুতরাং দুশ্চিন্তার কিছু কারণ নেই, আপনারা ফর্ম ফিল আপ করুন। আর যখনই ফিল আপ করবেন 2-3টে জেরক্স করে নেবেন সবার আগে, তারপরে উড পেন্সিলে ফিল আপ করবেন। উড পেন্সিলে ফিল আপ করার পরে তারপরে ফাইনাল চেক করে তারপরে পেনে, ব্ল্যাক ডট পেন অর্থাৎ কালো পেনে ফিল আপ করবেন, তাহলে সুবিধা হবে। 2টো সেট রাখবেন, যখনই জমা দেবেন একটা রিসিপ্ট করে নেবেন যে হ্যাঁ আমি জমা দিয়েছি। তাড়াতাড়ি করে দেবেন, যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি আপনিও সুবিধাটা পেতে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।